কোনো ক্ষেত্রের পরিসীমা নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় অথবা কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, এই সংক্রান্ত কয়েকটি ম্যাথ আমরা সলভ করবো এখন। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যে সমস্যাটা দেখতে পাচ্ছি যে পাশের চিত্রের ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা বলতে আমরা বুঝি সাধারণত যদি ত্রিভুজের পরিসীমা বলে আমরা মনে করি যে ত্রিভুজের তিন বাহুর যোগফলকে সে ত্রিভুজের পরিসীমা বলে। একটি চতুর্ভুজের পরিসীমা বলতে বোঝায় চতুর্ভুজের চার বাহুর যোগফল। বৃত্তের পরিসীমা বলতে বোঝায় বৃত্তের পরিধি অর্থাৎ এর সীমানাগুলোর যোগফল। তাহলে এখানে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে পরিসীমা নির্ণয় বলতে বোঝাবে এই যে এখানে দেখো একটা বৃত্তের অর্ধেক দেওয়া আছে, এ পাশে বৃত্তের অর্ধেক, ঠিক এখানে অর্ধেক, আবার আরেকটি অর্ধবৃত্ত। তার মানে আমি যদি বলি যে বৃত্তের অর্ধেক, অর্ধবৃত্তের এই যে পরিসীমা নির্ণয়, এই অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয়, এই দুটো মিলে একটা সম্পূর্ণ বৃত্তের পরিসীমা নির্ণয়ের মতো কাজ করবে। একইভাবে এখান থেকে একটা বৃত্তের অর্ধেক, এখান থেকে একটা বৃত্তের অর্ধেকের পরিসীমা নির্ণয় করলে আমরা এই দুটা মিলে আমরা একটা সম্পূর্ণ বৃত্তের পরিসীমা পাবো। অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা মনে করব যে দুইটা বৃত্ত রয়েছে, তাহলে বৃত্তের পরিসীমা বা পরিধি একই বিষয়, আর সেটা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে 2πr। যেহেতু এই দুইটা মিলে একটা বৃত্ত, এই দুইটা মিলে একটা বৃত্ত, তাহলে বৃত্ত কয়টা হচ্ছে? দুইটা। তাহলে দুইটা বৃত্তের পরিধি নির্ণয় করাই হচ্ছে এই ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করা। তোমরা ভুলেও ভিতরের অংশের ক্ষেত্রফল বের করবে না, কারণ পরিসীমা বলতে বাহিরের সীমানাগুলো বোঝায়। ঠিক আছে? তাহলে দেখো 2 দুগুণে 4 পাই আর, আর মানে কি? ব্যাসার্ধ। দেখো তো এখানে চিত্রে এর পরিমাণ কত দেওয়া আছে, এর ভিতরে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। তো বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 14। বর্গের বাহু মানে কি? বৃত্তের ব্যাস না? বৃত্তের ব্যাস, এটা যদি 14 হয় ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ 7, তাহলে এখানে আসতেছে 7। তাহলে 4 7 28, 28 ইন্টু পাই। আর পায়ের মান তোমরা কত লিখবো বলো তো? 22/7। তাহলে 4 7 28, 4 গুণ 22 মান হচ্ছে 88 সেন্টিমিটার। এটা ছিল এই যে তোমরা ক্ষেত্রটি দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রের পরিসীমা। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি একটু জটিল, বাট বেসিক জানলে তোমরা এটাও পারবা খুব ভালোভাবে। চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, বি সমান 4 সেন্টিমিটার, বিই সমান 4 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। উই আর ওএফ সমান হলে সিডি কত সেন্টিমিটার? উই আর ওএফ যদি সমান হয় তাহলে সিডি কত সেন্টিমিটার? এটা জানতে গেলে একটা বেসিক জিনিস তোমাদের মনে করিয়ে দেই। ধরো এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র আছে। আমরা জানতাম যে বৃত্তের সমান সমান যে এই যে দৈর্ঘ্য যতখানি, ঠিক ততখানি দৈর্ঘ্যের যদি আরেকটা যে অন্য পাশে থাকে, তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে থাকবে। এইটা কেন্দ্র থেকে যত দূরত্বে আছে, এই বৃত্ত মানে এই যেটাও তত দূরত্বে থাকবে, এবং এই দূরত্বটা অবশ্য লম্ব দূরত্ব। ঠিক আছে? তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা যদি 2 সেন্টিমিটার দূরত্বে থাকে, যেহেতু যে দুটি সমান, তাহলে অপর যেও কেন্দ্র থেকে সমান দূরত্ব অর্থাৎ 2 সেন্টিমিটার দূরত্বে থাকবে। আমি নাম দিই এ বি আর সিডি দুইটি সমান যে, তাহলে সমান যে যদি হয় কেন্দ্র থেকে তারা সমান দূরত্বে থাকবে। এটাকে ওখানে বলেছে ও ই আর হচ্ছে ও এফ। তাহলে ওই আর ও এফ সমান বলা মানে সমান দূরত্বে থাকা। আর দূরত্বটা কি এলোমেলো বা বাঁকা হয়? দূরত্ব বাঁকা, দূরত্ব সোজা হয়। আর সোজা দূরত্বকে কি বলে? লম্ব দূরত্ব। তার মানে এটা একটা সমকোণ। তাহলে এটা কি অঙ্কন করা আছে? সমকোণ। এখন দেখো তো, যদি সমান দূরত্বে থাকে যেগুলো পরস্পর কি হবে? সমান হবে। যেহেতু সমান দূরত্বে আছে দুটি যে, তাহলে এই এই যে দেখো তো, এই যে এবি যে, ও থেকে জের উপর লম্ব আঁকানো আছে, এটাও মাথায় রাখতে হবে। যখন কেন্দ্র থেকে জের উপর লম্ব আঁকানো হয় তখন যেগুলো সমান দুই ভাগে ভাগ হয়। মনে রাখো, যখন কেন্দ্র থেকে কোনো জের উপর লম্ব আঁকানো হয় যেগুলো সমান দুই ভাগে ভাগ হয়। তাহলে ও থেকে যেহেতু এবির উপর লম্ব আঁকানো আছে, যেগুলো সমান দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে এটা যদি 4 হয়, এটা কত হবে? 4। 4 হলে কত হয়? দুটো মিলে 8। তাহলে এবির দৈর্ঘ্য কত হচ্ছে? 8 সেন্টিমিটার। এখন যে দুটো যত সমান দূরত্বে ছিল কেন্দ্র থেকে, তাহলে সমান দূরত্বে থাকা সকল যে পরস্পর সমান, তাহলে এটা যদি 8 হয়, সিডি কত হবে? 8। অর্থাৎ এখানে সিডি পরিমাণ হবে 8 সেন্টিমিটার। এবার চলো পরের প্রশ্ন। এবিসিডি যেহেতু সমান, ও এর মান দিয়েছে 3। ওই ওই কোনটা? এটা। ও এর মান 3। বৃত্তটির ব্যাসার্ধ কত? আচ্ছা দেখো তো, আমি যদি বলি যে এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, তাই না?
এই সম্পূর্ণটাই ব্যাসার্ধ না, মানে যেখানে আমি আঁকি না এখন সবগুলো কি হবে, ব্যাসার্ধ হবে। তো আমরা এই জায়গায় না এঁকে ব্যাসার্ধটা আঁকবো আমরা এই বরাবর অথবা এই বরাবর। আচ্ছা, এখানে রাখলাম। এটা যদি 3 হয়, 4 কিন্তু এটা, হ্যাঁ এটা হচ্ছে 4। তাহলে দেখো তো এমনিতে এটা সমকোণ, এই লম্ব তাহলে 3 আর ভূমি হচ্ছে 4, অতিভুজ পিথাগোরাস থেকে কত হবে, 5 বা 5। এই 5টাই কি ব্যাসার্ধ না? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। চলো পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তের অধ্যায় শেষের অংশে পাবা প্রশ্নটি। এখানে বলেছে দেখো যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার কালো বোর্ড যেটা দেওয়া আছে, এখানে 1.5 সেন্টিমিটারের ব্যাসার্ধের দুইটি বৃত্তাকার অংশ এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল কত? অর্থাৎ কালো যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডের এই সাদা অংশ দুটো বৃত্তাকার অংশ এবং আয়তাকার অংশ কেটে বাদ দেওয়া হয়েছে, তাহলে বাকি যে কালো অংশ আছে তার ক্ষেত্রফল কত? এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের আমি নাম ধরে বলি যে বড় যে বৃত্তটা, এই বড় কালো বৃত্ত থেকে ছোট দুটো সাদা বৃত্ত এবং সাদা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিতে হবে, তাহলে কালো অংশগুলোর ক্ষেত্রফল আমরা জানতে পারবো। তাহলে কালো বৃত্তের ক্ষেত্রফল, এই কালো বৃত্তের ক্ষেত্রফল থেকে কি বাদ দিব? ছোট সাদা দুটি বৃত্ত, হ্যাঁ 2 গুণন সাদা বৃত্ত যোগ সাদা আয়তক্ষেত্র, অর্থাৎ এই হচ্ছে কাহিনী যে কালো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা দুইটা ছোট সাদা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিব এবং সাদা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিব, তাহলে আমরা কালো অংশের ক্ষেত্রফল পাবো। তো তার আগে একটু হিসাব করে নেই আমরা এখানে কি আছে আসলে। হ্যাঁ দেখো, এখানে স্পষ্ট বলে দিয়েছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের এই কালো বোর্ড। তাহলে এই কালো বৃত্তের ধরো এটা যদি কেন্দ্র হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, কত দেওয়া আছে, 14। আর ছোট বৃত্ত যেগুলো, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1.5। আর এই সাদা ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা যেটা বললাম যে কালো বৃত্তের ক্ষেত্রফল থেকে বাদ দিব। কালো বৃত্তের ক্ষেত্রফল তো আমরা জানি পাই আর স্কোয়ার, আর বলতে ব্যাসার্ধ কত, 14 স্কোয়ার, 2 গুণন সাদা বৃত্ত বলতে ছোট দুইটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো পাই আর স্কোয়ার, পাই লেখার পর আর হচ্ছে 1.5 স্কোয়ার প্লাস সাদা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য 3 প্রস্থ 1। চলো হিসাব করি। পাই, আচ্ছা পায়ের মান তোমরা 3.1416 এই মানটা ব্যবহার করতে পারো। ক্ষেত্র বিশেষে ক্যালকুলেটর ব্যবহার করতে না চাইলে 22/7 লেখা যেতে পারে। আর 14 স্কোয়ার করলে কত হয়, 196। 2 গুণন 22/7 1.5 স্কোয়ার প্লাস 3। আচ্ছা এটা মান লিখে দেই, 1.5 স্কোয়ার 2.25, তাহলে 196/7 28 বার যায়, 28 গুণন 22 616 বিয়োগ 40, 22 দুগুণ 44, তাই না, 44 গুণন 2.25/7 যোগ 3, এটা হচ্ছে 17.143 ধরো, বিয়োগ 616, হ্যাঁ 598.86 ক্ষেত্রফল। তাহলে সেন্টিমিটার দেওয়া ছিল, বর্গ সেন্টিমিটার হচ্ছে ক্ষেত্রফল। এই ছিল এটার সমাধান। তো চলো পরের সমস্যায় যাই। আচ্ছা, গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল, মনোযোগ দাও। আমি পরিমাণ চেঞ্জ করে পূর্ণ সংখ্যায় দিয়েছি, যেগুলোতে সহজ হিসাব করা যায়, একটু দেখে নাও। গাঢ় চিহ্নিত বলতে সম্পূর্ণটাই গাঢ় চিহ্নিত করা আছে, অর্থাৎ এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ, এখানে একটা অর্ধবৃত্ত, তাহলে দুটার ক্ষেত্রফল একসঙ্গে বের করে যোগ করলে আমাদের সম্পূর্ণ অংশের বা গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের হবে। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলতে আমাদের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতাও দেওয়া যেতে পারে।
এই যে এটা লম্ব, ধরো এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ 13, ভূমি 12, লম্ব কত হবে? লম্বের নির্ণয় সূত্র তোমরা জানো, √, অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার, তাই না? 169, 144 কত আসে? 25, তার মানে 5। এটার লম্বের দৈর্ঘ্য 5। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল যদি πr² হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রফল ½ × πr² বা πr²/2, বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্র, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ, আর হচ্ছে অর্ধবৃত্ত, দুটোর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল ½ × ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5, যোগ অর্ধবৃত্ত πr², আর কত বলতো? যেহেতু 13 হচ্ছে ব্যাস, অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে 13, ব্যাসার্ধ কত? 13 অর্ধে কত? 6.5, তাহলে 6.5²/2। হিসাব করো, এখানে 6, 5 × 6 = 30, এখানে আমরা হিসাব করবো এভাবে 6.5² × পাই, পাই এর মানে আমি একবার একটু বসা দিই, পাই ভাগ 2, 66 পয়েন্ট, আচ্ছা 37 যোগ 30, 96.37। কি চেয়েছে? ক্ষেত্রফল সেন্টিমিটার, তাহলে হচ্ছে বর্গ সেন্টিমিটার। ওকে ওকে, নতুন একটি সমস্যা কি বলা আছে আবার দেখো, আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। এখানে আয়তক্ষেত্র কোথায় আছে? এই যে আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। এটা কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র তোমরা নিশ্চয়ই অনেকবার পড়াশোনা করেছো। এটা যদি ধরো, আমি সহজ সংখ্যা লিখতেছি যাতে বুঝতে সুবিধা হয়, 4 হয়, এটা যদি 3 হয়, কর্ণ, আয়তক্ষেত্রে কর্ণ, এই কর্ণ, এটাকে তুমি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো। এটা 3 হলে এটা কত হবে? 3। পিথাগোরাস থেকে অতিভুজ বের করা মানে কর্ণের দৈর্ঘ্য বের করা। অতিভুজ কত হবে? 5। ঠিক আছে, ওকে। তাহলে চলো, আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ABCD, ABCD এর কর্ণ, কর্ণ, কর্ণ কোনটা? কর্ণ তো আমরা এখনো যোগ করিনি, এই যে কর্ণ, কর্ণের নাম কি দিব? BD। এই কর্ণের দৈর্ঘ্য বের করা মানে হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য বের করা। যেহেতু টান দেওয়া আছে, তার মানে এই দুটা সমান, এটা 14 হলে এটা কত হবে? 14। তাহলে এটা 50, এটা 14, পিথাগোরাস থেকে অতিভুজ বের করতে হবে। তাহলে ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার, 50 হচ্ছে 2500, 196, তাহলে √, 2696, 51.92 এত সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য। ওকে, পরের প্রশ্নটি হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রটির ক্ষেত্রফল, এখানে ক্ষেত্র কয়টা আছে টোটালি দেখো তো। প্রথমত আছে একটা ত্রিভুজ, একটা আছে আয়তক্ষেত্র, তার মানে ক্ষেত্র হচ্ছে 2টা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ প্লাস আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল, 2টা অংশের ক্ষেত্রফল বের করতে হবে, ত্রিভুজ প্লাস আয়ত এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এটা যদি 50 হয়, এটা 50, তাহলে এই ত্রিভুজের ভূমি পেয়ে গেছি আমরা কত? 50, উচ্চতা কত? 20। তাহলে ½ × ভূমি গুণন উচ্চতা প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে 14, 25, 500, 700, 1200 বর্গ একক নাই। ওকে, একক না থাকলে বর্গ একক। ঠিক আছে না? 5×4 = 70। আচ্ছা, ক্ষেত্রটির পরিসীমা, ক্ষেত্রটির পরিসীমা একটু সরাই রাখি। ওকে, 3 নম্বর প্রশ্ন, ক্ষেত্রটির পরিসীমা। আচ্ছা, পরিসীমা আবারও বলেছি, পরিসীমা হচ্ছে সীমানাগুলোর যোগফল।
সীমানার দৈর্ঘ্য জানা থাকলে পরিসীমা নির্ণয় করা যাবে। তাহলে এখানকার পরিসীমা বের করা মানে এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য জানা, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য জানা, এটার দৈর্ঘ্য জানা, এগুলো। তাহলে দেখো, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতাতে ক্ষেত্রফল বের করেছি, কিন্তু বাহুর দৈর্ঘ্য জানা নাই। তবে বাহুর দৈর্ঘ্য বের করা যাবে। এটা দেওয়া এরকমই ছিল, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু সমান। এই ভূমি যদি 50 হয়, ভূমি যদি 50 হয়, এটা হবে কত? 25, এটা কত? 25। এটা যদি 20 হয়, এটা যদি 25 হয়, এটা বের করা যাবে না? তাহলে এর পরিমাণ বের করতে গেলে আমাদের আবার পিথাগোরাস লাগবে, অর্থাৎ 25 স্কোয়ার 20 স্কোয়ার। এটা হচ্ছে 625, এটা হচ্ছে 400, 6 4 1125, 1100 না 1000। তাহলে রুট ওভার 1025 রুট দিলে হয়, আচ্ছা 32 ধরলাম, এটা হচ্ছে 32। এটা কত? 32। পরিসীমা কিন্তু মাঝের বাহুর দৈর্ঘ্য নয়, খালি বাহিরের গুলা। তাহলে পরিসীমা হচ্ছে, আমি তোমাদের নাম ধরে যদি বলি, 3 নাম্বার পরিসীমা মানে হচ্ছে কি কি দৈর্ঘ্য বের করা বলি? ই এ, এ বি, বিসি, সিডি, আরেকটা সিডির পর ডি। অর্থাৎ আমি এই দিক দিয়ে এখানে পৌঁছালাম। ইর দৈর্ঘ্য কত? 32, এবির দৈর্ঘ্য 14, বিসির দৈর্ঘ্য 50, সিডির দৈর্ঘ্য 14, ডির দৈর্ঘ্য 32। 32 64, 14 14 28 50, 64 28 50, 64 28 50, 142 একক নাই, তাহলে এত একক বা সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। পরের প্রশ্ন, সুন্দর একটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, নিচের তথ্যগুলো থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মজার বিষয়, বহুভুজ তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ কয় জায়গায় আছে? আরো 3 জায়গায়। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে গুণ দিলে 4টা জায়গার ক্ষেত্রফল বের হবে। তাহলে এই বহুভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজ, নাম যেহেতু নাই, ত্রিভুজ, একটা ত্রিভুজ না, কয়টা? 4টা, প্লাস বর্গ, এর ক্ষেত্রফল। এই বহুভুজের ক্ষেত্রফল মানে এইটা, অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করা, তাহলে 4টা অংশের ক্ষেত্রফল বের হলো, অর্থাৎ এটার, 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 এটার। এখানে যেটি দেওয়া আছে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ভিতরে আরেকটি বর্গক্ষেত্র রয়েছে। এই কারণে এখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা হয়েছে সমবাহু। কি ত্রিভুজ? সমবাহু। একই ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটি ত্রিভুজ, আরো একটি, আরো একটি, মোট কয়টি? 4টে। এখন বলি, এই বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 25। আর তাহলে এই ত্রিভুজের ভূমি তাহলে 25, আর ত্রিভুজটা যেহেতু সমবাহু, সবগুলো বাহু কি হচ্ছে? সমান। তাহলে সুষম, সুষম বাহু বলতে, সরি, এটা বলতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ মানে কয়টা সমবাহু ত্রিভুজ আছে? 4টা। আরেকটি বর্গ, এর ক্ষেত্রফল বের করতে হবে এবারে। 4টি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি তোমাদের মনে আছে? √3/4 a স্কোয়ার বর্গ একক। তাহলে 4 ইন্টু √3/4 a স্কোয়ার, এ কত? বাহুর দৈর্ঘ্য কত? 25। এ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল গুণন 4। তাহলে আমাদের এই 4টা ত্রিভুজ কি কভার হলো না? আর একটা বর্গ, বর্গের দৈর্ঘ্য যেহেতু 25, বাহু স্কোয়ার। 4 4 কেটে গেল, এখানে 100 বা 100√3 625। 100√3 কি করলাম? 100√3 যোগ 625, 798.21 কি ক্ষেত্রফল? বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এবার গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল। গাঢ় চিহ্ন বলতে এখানে সম্পূর্ণ অংশ বোঝাচ্ছে, এটা এবং অর্ধবৃত্ত পুরোটাই। তাহলে
গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা বৃত্তের অর্ধেকের ক্ষেত্রফল বের করব, একটা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে ক্ষেত্রটি বলতে আমাদের দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে অর্ধবৃত্ত এর ক্ষেত্রফল প্লাস একটি সমকোণী ত্রিভুজ, এই দুটো অংশের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কিভাবে হয়? পাই আর স্কোয়ারের সামনে একটা হাফ গুণ দিতে হয়, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা তাহলে হাফ, পাই হচ্ছে 22/7, আর কত? আর হচ্ছে এই 6টা দেওয়া আছে টোটালি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? 3। হাফ, ভূমি কত? এই সমকোণী ত্রিভুজের ভূমি কত? ভূমি যদি, এটা তো অতিভুজ তাই না, ভূমি যদি এটা ধরি, এটা হচ্ছে লম্ব, 8 গুণন উচ্চতা ধরো 6। ওকে, 11, 9 গুণন 11/7, 14.14, আর এখানে হচ্ছে 4, 6, 24, 24 আর 14, 38.14 ক্ষেত্রফল বের করেছি তাই না? এটা হচ্ছে বর্গ সেমি। এটি আরেকটি ক্ষেত্র। এখানেও বলেছে একটা বর্গের ভিতরে একটা বৃত্ত সম্পূর্ণভাবে এটা আছে, তো এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে এগুলোতে মার্ক করা আছে, বলেছে এই গাঢ় চিহ্নের অংশের ক্ষেত্রফল বের করো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তের না, বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল থেকে বাদ দিব হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাদের কিন্তু এই বাকি অংশের ক্ষেত্রফল বের হবে, এটা 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 আর এটা। ঠিক আছে, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12। সব দিকে কত হবে? 12 করে। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য 12, বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। এখন এই যে সম্পূর্ণটা 12, বর্গের বাহু 12 মানে বৃত্তের ব্যাস 12, আর বৃত্তের ব্যাস 12 মানে ব্যাসার্ধ কত? 6, পাই আর স্কোয়ার 144/36 পাই। 144 - 36 পাই 30.90 ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। পরের প্রশ্ন, গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল। গাঢ় চিহ্ন বলতে সম্পূর্ণ জায়গায় বোঝাচ্ছে, এই যে সম্পূর্ণ জায়গা এটার ক্ষেত্রফল। ওকে, যেমন দেখাক, আচ্ছা মিশাই দেই। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের এই যে টানগুলো দেওয়া আছে, মানে হচ্ছে এটা 4 হলে এটা 4 হবে, এটা 4 হবে, এটাও 4। তাহলে এখানেও একই, অর্ধবৃত্তের ক্ষেত্রফল একটা বর্গের ক্ষেত্রফল, এটা একবার মনে করলাম। তাহলে পাই আর স্কোয়ার, আর হচ্ছে 2 না, ব্যাস যদি 4 হয় ব্যাসার্ধ 2 যোগ একটা বর্গের বাহু হচ্ছে 4, তাহলে 4 পাই 16, 4 পাই প্লাস 16, 28.57 বর্গ সেমি। ওকে, হ্যাঁ, যদি পরিসীমা বলে, বৃত্তের অর্ধেকের পরিসীমা আর একটা বর্গের পরিসীমা, তবে হ্যাঁ বর্গের পরিসীমাও নয়, আমি এটা বলতেছি, এটা মাথায় যখন আসলো একটু বলে দিই। এই যে অর্ধবৃত্তের পরিসীমা, যার বৃত্তের পরিসীমা কত? 2 পাই আর, তার অর্ধেক, আর বর্গের 3 বাহু, এই বাহু কিন্তু ভিতরে থাকতেছে, বাহিরের সীমানা হচ্ছে পরিসীমা। তাহলে এটা যদি, এটা কিন্তু বাদ যাচ্ছে, তাহলে 4, 4, 8, 4, 12, এই হচ্ছে 12। তাহলে পাই আর এর মান কত? 2, 12, 2 পাই প্লাস 12, 18.28 সেন্টিমিটার। এই প্রশ্নটি আগের মতোই। দেখো, গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। গাঢ় চিহ্ন বলতে বোঝাচ্ছে এই যে উপরের এই জায়গাটুকু, হ্যাঁ এই জায়গাটুকু, এটার ক্ষেত্রফল কি করতে হবে? এই যে বর্গের ক্ষেত্রফল থেকে, বর্গের, বর্গ না, এটা কি আয়তক্ষেত্র? এটা সম্পূর্ণ ক্ষেত্রটা কি ক্ষেত্র? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে অর্ধবৃত্ত।
অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার ইন্টু হাফ। 12 10 120 পাই, পায়ের মান পাই রাখলাম। আর কত, এটা যদি ব্যাস 12 হয় ব্যাসার্ধ হবে 6 স্কোয়ার। 120 মাইনাস 3 পাই, সরি 36/2 হচ্ছে 18, 18 পাই, হ্যাঁ 18 পাই। 56.55 মাইনাস 120, 63.45 বর্গ সেন্টিমিটার। এই ছিল সমস্যা। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে যখনই আমরা কোনো গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে বলতেছে, তখন আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করে এর ভিতরে থাকা ক্ষেত্রগুলো আমরা বাদ দিচ্ছি, তাহলে বাকি অংশের ক্ষেত্রফল বের হচ্ছে।